নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আরজি কর নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে যথেষ্ট চাপানুতর রয়েছে, বিভিন্ন দিকে এর বিক্ষোভ প্রতিবাদ চলছে। তবে আরজি কর নিয়ে একই সুর শোনা গেল উদয়ন গুহ এবং অরূপ চক্রবর্তীর গলায়। মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুললে আঙুল ভেঙে দেওয়ার হুঁশিয়ারির পর ফের বিস্ফোরক উদয়ন। আন্দোলনকারী মহিলাদের কটাক্ষ, টিভিতে দেখানোর জন্যই জিন্স প্যান্ট পরে আন্দোলন। মন্তব্য উদয়ন গুহের। আন্দোলনকারীদের হুঁশিয়ারি অরূপ চক্রবর্তীরও। জনরোষ তৈরি হলে কেউ রক্ষা করবে না। মুখ্যমন্ত্রীর গায়ে কালি লাগানোর চেষ্টা হলে বিরোধীদের হাত মুচড়ে দেওয়ারও হুমকি দিয়েছেন তৃণমূলের এই সাংসদ। আজকে আমরা এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। আমাদের সঙ্গে অতিথিরাও থাকবেন। তবে শুরুতেই শোনাই উদয়ন গুহ ঠিক কি বলেছেন, শুনুন একবার। এলা গ্রামের গরিব মানুষের আন্দোলন, গ্রামের মা বোনদের আন্দোলন। আমরা শহরের মানুষ কেন ওইসব আন্দোলনের মধ্যে যাই? আমরা যে আন্দোলনের মধ্যে যাব সেটা টিভিতে দেখাবে, সেটা ইংরেজি কাগজের ছবি হবে, সেই আন্দোলনে আন্দোলন। কিন্তু মানুষের বাঁচানোর আন্দোলন আন্দোলন না। আমরা মরা মানুষকে নিয়ে আন্দোলন করব, কিন্তু জীবিত মানুষ যেন মরে না যায় সেটা নিয়ে আমরা আন্দোলন করব না, সেটা নিয়ে আমরা সমাজ গঠন করতে যাব। উদয়ন গুহর বক্তব্য শোনালাম। এবার আপনারা শুনুন অরূপ চক্রবর্তী, তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী, তিনি ঠিক কি বলছেন। যে দয়া করে আপনারা চিকিৎসাটা করুন, মা বাবা কষ্ট করে এই চিকিৎসা ডাক্তার বানানোর জন্য পাঠিয়েছে, রোগীদের সেবা করুন, আপনার প্রফেশনটা সুপক্ত করুন। আপনারা প্ররোচনায় পা দেবেন না। আন্দোলন করেছেন, ধন্যবাদ জানাই। জনরোষ হবে যদি হাসপাতালে রোগী মারা যায়, ডাক্তাররা যদি ডাক্তারি না করে অবরোধের নাম করে বাড়ি চলে যায়, যদি বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যায়, তাহলে তো অটোমেটিক হবেই। রোগী যদি বিনা চিকিৎসায় হাসপাতালে মারা যায়, তাহলে মানুষ কি ছেড়ে দেবে গ্রামের মানুষ? শুনলেন আপনারা যে অরূপ চক্রবর্তী তিনি বলছেন রোগী যদি বিনা চিকিৎসায় মারা যায়, যদি বয়ফ্রেন্ড নিয়ে কেউ ঘুরতে গিয়ে জনরোষের শিকার হন, গ্রামের মানুষকে ছেড়ে দেবেন, এই ধরনের তার মন্তব্য। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ। রবীন্দ্রনাথবাবু, আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। রয়েছেন বিজেপি নেতা স্বপন মুখার্জি। স্বপনবাবু, আপনাকেও স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি রবীন্দ্রনাথবাবু আপনার কাছেই আসবো যে এই মুহূর্তে আরজি করের যা ঘটনা, সেই ঘটনায় প্রত্যেক দিনই আমরা বিক্ষোভ প্রতিবাদ দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে। আর কোথাও গিয়ে শাসক দলের বিরুদ্ধে নানান ধরনের বিক্ষোভ প্রতিবাদ হচ্ছে। তারপরে যদি এই ধরনের বক্তব্য হয় উদয়ন গুহর বা অরূপ চক্রবর্তীর, সেটা কি আপনাদের বিড়ম্বনা খানিকটা বাড়িয়ে দেয়? না, একটা কথা বলতে চাই, আরজি কর হাসপাতালে যে ঘটনা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এরকম ঘটনা একেবারেই ঘটা কাম্য নয়। তবে উদয়ন গুহ যেভাবে বলেছে এই সময়টাও এভাবে কথা বলারও সময় নয়। আমাদের আরও সংযত থাকতে হবে। একটা সেনজিটিভ বিষয়। আমি মনে করি এই ব্যাপারে যা বলার রাজ্য নেতৃত্ব আছে, রাজ্য নেতৃত্বই বলবেন। আমরা শুধু এইটুকু বলতে পারি যে শান্তি বজায় রাখুন, এবং শান্তি বজায় রেখে যে পরিষেবাটা দেওয়ার কথা প্রত্যেকটা নাগরিককে, বাচ্চা হোক, শিশু হোক, বয়স্ক হোক, যে কোনো ধরনের রুগী হোক না কেন, তারা যাতে কষ্ট না পায়, তারা যাতে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, এই ব্যাপারটা যারা ডাক্তার রয়েছেন, যারা স্বাস্থ্য দপ্তরের সাথে যুক্ত রয়েছেন, তাদের কাছে অনুরোধ করবো। এটা আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক সাগির হোসেন। রবীন্দ্রনাথবাবু, আবারও আসবো আপনার কাছে। আপনি যে কথাটা বলছেন, আমি সাগির আপনার কাছে আসবো। অরূপ চক্রবর্তীর যা আরেকটা কথা বলি তাহলে। হ্যাঁ, প্লিজ বলে দিন। আমি আরেকটা কথা বললে সুবিধা হবে। বলে নিন। হ্যাঁ, আরেকটা কথা বললে সুবিধা হবে যে ডাক্তারবাবু আন্দোলন যারা শুরু করেছিলেন, তারা বলেছিলেন, তাদের দাবি ছিল যে সিবিআই তদন্ত। মমতা ব্যানার্জি তিনি রবিবার পর্যন্ত সময় চেয়েছিলেন। ঠিক আছে, পরবর্তী সময় মহামান্য কোর্ট সিবিআই তদন্ত দিয়েছে। আমার মনে হয় সিবিআই তদন্তের রিপোর্টটা দেখা পর্যন্ত এখন স্থগিত রাখা উচিত, রেখে হাজার হাজার মানুষ যারা
চিকিৎসা নিতে আসে, বাচ্চা থেকে আরম্ভ করে বুড়া পর্যন্ত, তাদের আবার চিকিৎসাটা দেওয়া শুরু করা উচিত এবং রবিদা, হাসপাতালে চিকিৎসকরা কিন্তু ফিরে বলেছিল, সবাইকে দুনিয়ার চিকিৎসকরা যার বিচার যার বিভাগীয় দায়িত্ব পালন তদন্তের করা দাবি উচিত, জানিয়েছেন। এটা আমার মনে হয়। বেশ, আমি সাগিরের কাছে আসবো। সাগির, যে কথা রবীন্দ্রবাবু বললেন, অরূপ না। চক্রবর্তী তিনিও বলছেন যে এই যে সাধারণ মানুষ যারা চিকিৎসা পেতে গিয়ে যদি কেউ মারা যায়, কেউ যদি জনরোষের শিকার হন, তিনি কার্যত এই হুঁশিয়ারি হুমকি মিশ্রিত একটা কথা বলছেন। আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, আমরা প্রথম দিন থেকে একটা কথাই বলে আসছি যে আমরা জুনিয়র ডাক্তারবাবুরা, মানে ইন্টার্ন, হাউস স্টাফ, পিজিটি, এসআর দাদা দিদিরা আমরা কর্মবিরতি দেখেছি ঠিকই, কিন্তু আমাদের সিনিয়র আমাদের স্যার আছেন, তারা কিন্তু ওয়ার্ড, ওপিডি, ইমার্জেন্সি সব কিছুই সামলাচ্ছেন এবং চিকিৎসার অভাবে কোনো রোগী যে হয়রানি হচ্ছে এমন কিন্তু খবর আমাদের কাছে নেই। তো হসপিটালের সমস্ত পরিষেবা চালু আছে। উপরন্তু আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার 14 জন আমাদের হসপিটালে এসছেন। তারা হসপিটালে অনেক কাজে সাহায্য করছেন, ইমার্জেন্সি রুমেও তারা আছেন। তো সমস্ত পরিষেবা আমাদের এখানে চলছে। আমাদের একটাই দাবি যে প্রকৃত দোষী তাকে খুব তাড়াতাড়ি চিহ্নিত করা হোক এবং উপযুক্ত শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। কদিন সিবিআই তদন্ত হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত কোনো কেউ অ্যারেস্ট হয়নি, মানে প্রকৃত দোষী এখনো কিন্তু ধরা পড়েনি। আমরা চাই খুব তাড়াতাড়ি এটা আমরা জানতে পারি যে এই কাজটি কে বা কারা করেছে বা এর সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে কারা জড়িত। এটা আমরা যতদিন না জানতে পারবো ততদিন আমরা এই কর্মবিরতিতে অনড় থাকবো। বেশ, আমি স্বপনদা আপনার কাছে আসবো। যে কথা শাসক দলের পক্ষ থেকে বা জুনিয়র চিকিৎসক সাগিরও বলল যে এই ঘটনায় সিবিআই তদন্ত করছে, কলকাতা পুলিশ তদন্ত করে একজনকে গ্রেপ্তার করেছিল এবং তারপরে সিবিআই তদন্ত করছে, প্রায় 1 সপ্তাহ হতে চলল, কিন্তু তারপরেও তো এর কোনো আর ব্রেক থ্রু দেখা যাচ্ছে না। আর কাউকে এই ঘটনায় গ্রেপ্তার করা এখনো পর্যন্ত সম্ভব হয়নি। জিজ্ঞাসাবাদ চলছে, অধ্যক্ষকে পরপর টানা 4 দিন ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সিবিআইয়ের পক্ষ থেকে। কি মনে হচ্ছে? দেখুন, আপনার চ্যানেলে দুটো ভিডিও দেখানো হলো, তারপরে তৃণমূলের যিনি বলছেন তিনিও বললেন, তিনি বলতে চাইলেন যে না, যেটা বলেছে সেটা এই সময়ে ঠিক বলেনি। মানে ব্যাপারটা গিয়ে দাঁড়ালো যে অন্য সময় হলে হয়তো এ ধরনের কথা বলা যায়। আমরা যে দুটো ভিডিও আপনি দেখিয়েছেন তার মধ্যে দুর্ভাগ্যপূর্ণ হলেও বাঁকুড়ার সাংসদ মাননীয় অরূপ চক্রবর্তীর নাম এখানে আছে। আমরা এই অরূপ চক্রবর্তীর বয়ান শুনেছিলাম 18-19 সালে। তখন তিনি হাত কেটে দেওয়ার নিদান দিয়েছিলেন, বাড়িতে ঢুকলে হাত পা কেটে দিবি, এই ধরনের কথা বলেছিলেন। তার কারণ হচ্ছে এই যে তৃণমূল সাংসদ বলছেন বা অন্য কোনো কার্যকর্তা বলছেন বা কোনো নেতা বলছেন, এইটার মূল কারণটাই হচ্ছে অন্য কোনো কার্যকর্তা নয়, ভয় দেখানো মন্ত্রী। এই যে আমি বলছি উন্নয়ন মন্ত্রী যেমন বলেছেন তেমনি বাঁকুড়া সাংসদ বলেছেন। মূল বিষয়টা হচ্ছে তারা প্রত্যেকেই দেখছেন যে রাত্রি 12টার সময় মহিলারা আন্দোলন করতে রাস্তায় নামছে। প্রথমে টাউনের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু গ্রামে গ্রামে ছড়িয়ে গেছে এই আন্দোলনটা। ডাক্তার থেকে শুরু করে বুদ্ধিজীবী থেকে শুরু করে প্রত্যেকটি মানুষ যারা এই লোকসভা ভোটেও তৃণমূলকে, কংগ্রেসকে ভোট দিয়েছিলেন, যাদের ধারণা ছিল যে অরূপ চক্রবর্তীকে ভোট দিলে হয়তো কিছু ভালো হবে, হয়তো সেই হাত পা কেটে দেওয়ার গল্পটা তিনি ভুলে গেছেন, তিনি মানুষের সাংসদ হবেন। কিন্তু অরূপ চক্রবর্তী যে সেই জায়গাতেই আছেন, আজকে বাঁকুড়ার মানুষ সেটা কিন্তু বুঝতে পারছেন। তিনি নামমাত্র ভোটে জয়লাভ করেছেন। জয়লাভ করার পর যে মানসিকতা হওয়া দরকার, সবাইকে নিয়ে চলার যে মানসিকতা দরকার, সেই মানসিকতা তিনি দেখাতে পাচ্ছেন না। তার কারণ তাদের মধ্যে এই জায়গাতে যে কথা স্বপনদা বলছেন, যে মানসিকতা হওয়া দরকার, যে আপনি যেমনটা সহমর্মিতা জানালেন, কিন্তু আমার যে ছবিটা মনে আছে, বেশ বেশ স্বপনদা আসবো আবার। উদয়ন গুহ যেদিন বলছেন যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আঙুল তুললে আঙুল কেটে নেব, আপনি উদয়ন গুহর পাশেই দাঁড়িয়েছিলেন, আমি ছবিটা যদি খুব ভুল না বলি। বা অরূপ চক্রবর্তীর এই বক্তব্য,
এগুলো কি শাসক দলের এই যে এই আরজি করের ঘটনায় শাসক দলের মধ্যে একটা বিভাজন তৈরি করে দিচ্ছে? আপনি সহানুভূতি কথা বলছেন, সুখেন্দু শেখর এক ধরনের কথা বলছেন, কুণাল ঘোষ একরকম কথা বলছেন, আবার উদয়ন গুহ, অরূপ চক্রবর্তীরা আর এক কথা বলছে। আপনি যেটা বললেন ওটা সত্যি একটা প্রতিবাদ সভা ছিল, আমি সেই সভা মঞ্চে ছিলাম। তো যাই হোক না কেন, আমি আবার বলছি এটা অত্যন্ত সেনজিটিভ একটা ব্যাপার। সারা বাংলা, সারা দেশ ধিক্কার জানাচ্ছে, নিন্দা করছে, নিন্দা করার ভাষা নেই। এরকম ঘটনা আর 1000 বছর কেন, লক্ষ বছর পরও যাতে না ঘটে, ঠাকুর মদন মোহনের কাছে এই প্রার্থনাই করি। এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা করছি। পাশাপাশি এরকম ঘটনা ঘটেনি এরকম নয়। কুচবিহারে বর্ণালী দত্ত 1982 সালে কিন্তু গণধর্ষিতা হয়ে খুন হয়েছিলেন এক ঝড় জল বৃষ্টির রাতে। সেই ঘটনায় একজন আসামিও কিন্তু গ্রেপ্তার হয়নি, মামলাটা ওভাবেই পড়ে রয়েছে। সেই সময় টিভি, রেডিও বা খবরের কাগজ এত ছিল না, ইলেকট্রনিক মিডিয়া এত তেজ ছিল না, তাই হয়তো প্রচারে আসেনি। মাধবী বর্মন শীতলকুচি যে নলগ্রাম, সেই গ্রামের এক কৃষক গরিব পরিবারের মেয়ে, 18 বছর বয়স্ক মেয়ে, তাকেও ধর্ষণ করে খুন করা হয়েছিল। পাশাপাশি আরো এক গৃহবধূ, নামটা আমি বলতেছি না তার, আমি বলছি যে আমি শোনার চেষ্টা করুন, শোনার চেষ্টা করুন না, চেষ্টা করুন না। আমি মিলাচ্ছি না, আমি মিলাচ্ছি না, জাস্টিফাই তো করার চেষ্টা করছি না, আমি শুধু মনে করে দিচ্ছি। হ্যাঁ, না আমরা সমর্থন করছি না, না সমর্থন করছি না, সমর্থন করছি না। তখন থেকে যদি অ্যাকশনটা হতো, আমি না, দেখুন কথা শোনেন, আপনার সময় আপনি বলবেন, আপনি আপনার সময় বলুন, আপনার সময় বলুন, আমার সময় বলতে দিন, আমাকে আমার সময় বলতে দিন, আপনার সময় আপনি বলবেন, প্লিজ আপনার সময় বলবেন। আমি শুধু বলছি সেই সময়গুলোতে যখন যদি এই ধরনের ঘটনা যদি কঠোর শাস্তি হতো, দৃষ্টান্তমূলক শাস্তি হতো, ফাঁসি হতো, তাহলে কিন্তু আজকে এই ধরনের দিনটা দেখতে হতো না। এরকম দিনটা দেখতে হচ্ছে যে আমি আসবো সাগিরের কাছে। সাগির স্টুডেন্ট এবং সাগির পার পেয়ে গেছে, পার পেয়ে গেছে কথা বললেন। এই যে সাগির, কোথাও গিয়ে কি মনে হয় এই যাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ বা যাদের বিরুদ্ধে মহিলাদের শ্লীলতাহানি করার অভিযোগ, তাদেরকে যখন দেখা যায় কোনো রাজনৈতিক নেতাদের আশেপাশে, বিশেষ করে শাসক দলের নেতাদের আশেপাশে, তাদের পৃষ্ঠপোষকতায়, সেটা এ রাজ্যে হোক, দেশে অন্য প্রান্তে হোক, কোথাও গিয়ে কি এই ধরনের মানসিকতা যাদের মধ্যে রয়েছে তাদের মধ্যে আরো সাহস বেড়ে যায় যে এটা করলে তো কোথাও কিছু শাস্তি হচ্ছে না? হ্যাঁ, এটা তো নিশ্চয়ই যে মানুষ যখন দেখতে পাচ্ছে যে কেউ ধর্ষণের বিরুদ্ধে ধর্ষক হিসেবে অভিযুক্ত হচ্ছে বা অ্যাকিউজড হচ্ছে, তারপরেও তার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হচ্ছে না, সে বাইরে ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে, এরপর এইটা দেখার পরে যে অন্য যাদের মনে এই চিন্তাভাবনাটা থাকে যে তারা কিন্তু এই কাজে একটু সাহস পেয়ে যাচ্ছে। তো আমার মনে হয় যদি কোনো ক্যাপিটাল পানিশমেন্ট বা দৃষ্টান্তমূলক শাস্তি যদি দেওয়া হয়, তাহলে কিন্তু এই ব্যাপারটা অনেকটাই কমে যাবে। আর মানুষও একটু সাহস পাবে যে যারা অভিযুক্ত হচ্ছে বা যারা প্রকৃত দোষী তারা শাস্তি পাচ্ছে, এটা যেন মানুষ যেন বুঝতে পারে। একদমই। আমাদের এই আলোচনা চলতে থাকবে, সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি নেওয়ার। একটা বিরতির পরে ফিরে আসবো এই আলোচনায়। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি সাগির আপনার কাছেই আসবো। এই যে তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী, তিনি যে কথা বলছেন, বা উদয়ন গুহ, তিনি বলছেন যে জিন্স প্যান্ট পরে আন্দোলন করা হচ্ছে যাতে এই সংবাদ মাধ্যমে দেখানো হয়, সংবাদ কাগজে তাদের ছবি বেরোয়, এই কারণে। তাই কি তার বক্তব্য? আরেকটু আপনাকে ধরিয়ে দেবো, তার আরো বক্তব্য দেখুন আমাদের, হ্যাঁ সাগির, তার আরো বক্তব্য যে যখন গ্রামে গঞ্জে কোথাও গিয়ে মদের ভাটি ভাঙেন মহিলারা, শাড়ি পরা মহিলারা, তখন তো এদেরকে দেখা যায় না আন্দোলনে। দেখুন আমাদের আন্দোলনটা কিন্তু সম্পূর্ণভাবে রাজনীতির ঊর্ধ্বে। কোনো রকম রাজনৈতিক কোনো দলকে সাপোর্ট পক্ষে বলা বা তার বিপক্ষে বলা কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমাদের একটাই দাবি যে প্রকৃত দোষী, সে যেই হোক, যে কোনো দলেরই লোক হোক, যেই রং হোক না কেন, প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত যারা আছে তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়।
আর আমাদের এই দাবি এটাই যে কর্মক্ষেত্রে যদি আমরা নিরাপদ না হই, আমাদের বোনেরা, দিদিরা, আমাদের ফিমেল কলিগরা যদি কর্মক্ষেত্রে যদি নিরাপদ না হই, তাহলে বাইরে আমাদের সুরক্ষার কথা তো আমরা ভাবতেই পারি না, সেটা বিলাসিতা। তো দাবি একটাই যে এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনা যাতে আর কোনোদিন আমাদের দুঃস্বপ্নেও ভাবতে না হয়, আর এই ঘটনার বিরোধিতা জানিয়ে যেন সাধারণ মানুষও পথে নামে, এটাই একমাত্র দাবি। আমি স্বপনদা আপনার কাছে আসবো। এই যে এটাই বলবো যে আমাদের শাসক দলের পক্ষ থেকে বা সমস্ত তৃণমূল পরিষেবা- কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ যে এই যে দিকে দিকে আন্দোলন হচ্ছে তাতে বাম বিজেপির যথেষ্ট ইন্ধন রয়েছে, এবং পাশাপাশি কোথাও কোথাও এই উদয়ন গুহ, অরূপ চক্রবর্তীদের কথাও কি এই আন্দোলনে, এই প্রতিবাদে ঘি ঢালছে না? দেখুন, বিরোধী দলের কাজ হচ্ছে সরকার যদি কোনো রকম ভুল করে সেখানে অবশ্যই প্রতিবাদ করার বিভিন্ন ধরন আছে, কিন্তু বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বিজেপি বা অন্য রাজনৈতিক দল বাদ দিয়েও মানুষ কিন্তু কোনো ব্যানার ছাড়াই রাস্তায় নেমে যাচ্ছে, তারাও প্রতিবাদ করছেন। হ্যাঁ, এখানে তো আর বক্তব্য এর ফলে যে সাধারণ তৃণমূল মানুষের কংগ্রেস শান্তিপূর্ণ ভয় প্রতিবাদে খাচ্ছে। আপনারা ইন্ধন জুগিয়ে সেটাকে অশান্তির রূপ দিচ্ছে। দেখুন, আমরা তৃণমূল যে খুশি কথা বলতে পারে, আমাদের এই যে আন্দোলন সাধারণ মানুষ করছেন তাতে আমাদের সমর্থন আছে। আমরা চাইছি যে ওই মেয়েটি বিচার পাক, এবং এই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস বিভিন্ন রকমভাবে ভয় পাচ্ছে, তারা মুখপত্র সরিয়ে দিচ্ছে, এবং লালবাজারে আজ ডাক্তারদেরকে ডাকা হচ্ছে, বিভিন্ন রকম তাই কি? চাপ সৃষ্টি করা হচ্ছে। বিভিন্ন রবিদা কি বলছেন? রবিদা, সত্যি কি এই আন্দোলন থেকে আপনারা ভয় পাচ্ছেন? আজকে অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে বলেই এই ধরনের বিবৃতি তৃণমূল কংগ্রেসের শুনি, নেতারা দিচ্ছে। তৃণমূলের পক্ষ থেকে শুনি। এবং রবিদা, প্রত্যেকটি জায়গার রবীন্দ্রনাথ বাবু। গ্রাম থেকে শহর আজ কিন্তু প্রতিবাদে তারা আমি সোচ্চার। এটা বলতে চাই এই কারণেই তৃণমূল যে বক্তা কংগ্রেস তাকে ভয় বলতে খাচ্ছে, যার স্বপনদা, পরে প্লিজ। এই সমস্ত একটু মহল- কথা বলতে দিন, কথা ও তো শুনেছি আমি। থামছেই না। একটা কথা আপনাদেরকে স্বপনদা, আমি বলি, আপনার আমার কথা থামান। শুনেছি, প্লিজ। রবিদা বলুন। ও তো থামছেই না। আন্দোলনের মধ্য দিয়ে যে দলটার জন্ম হয়েছে, দীর্ঘ লড়াই আন্দোলনের মধ্য দিয়ে যে নেত্রীর জন্ম হয়েছে মমতা ব্যানার্জির, তারা আন্দোলনে ভয় পায় না। কিন্তু আন্দোলনটা ন্যায্য যদি হয়, আর প্রত্যেকটা বিরোধী আন্দোলনের একটা নেত্রী কি বলবো, একটা ক্ষমতায় সীমা আসার আছে, পরেই তিনি ওই সমস্ত ওই কিছু পর্যন্ত ভুলে গেছেন। কিন্তু আমাদের থাকতে হবে। তিনি ক্ষমতায় আরে থামেন না বসার বাবা, সঙ্গে থামেন না। সঙ্গে সমস্ত স্বপনদা, কিছু please। আপনি যদি ভুলে বলেন গেছেন। স্বপনদা, আমার কথা তিনি কখন বিরোধী বলবো? স্বপনদা, একটু আপনার কাছে তো কম বলেন আসছি না। আমি। যে সমস্ত আপনাকে আন্দোলন- যথেষ্ট এ তো সময় মুশকিল দেওয়া হয়েছে। ব্যাপার। স্বপনদা, প্লিজ। আমি রবীন্দ্রনাথ বাবু, এই ক্ষেত্রেই আপনার এই সময় আমি বলছি না কিছু। অরূপ চক্রবর্তীদের বক্তব্য কি আন্দোলনে আপনার ঘিতাহতি সময় আমি দিচ্ছে না? বলছি না। মানুষের ক্ষোভ তো আরো বাড়িয়ে দেখুন, দেবে। তাদের দৃষ্টি আকর্ষণ, আমাদের দল সব নজর রাখছে। যদি কেউ ভুলভাল বক্তৃতা দেয়, পার্টি লাইনের বাইরে যদি বক্তৃতা দেয়, তাহলে পার্টি তাদের শাসন করবে। নিশ্চয়ই পার্টি তাদের শাসন করেছে। আমি আবার বলতে চাই যে এই সময়টা যেমন অনুব্রত কোনো মণ্ডলকে করেছে। তির্যকপূর্ণ কথা বলা বা কোনো ভুলভাল কথা বলার সময় নয়। এখন সব মানুষকে শান্ত হতে হবে, যাতে উত্তেজনার বশে আবেগের বশে আর একটা ভুল না করে। একজনকে আমরা হারিয়েছি, আবার কোনো ভুল সিদ্ধান্তে বা ভুল আন্দোলনে যাতে আর কোনো ক্ষতি না হয়, সেই দিকটা আমাদের দেখতে হবে। কারণ বাংলা বাঁচলেই আমরা সবাই বাঁচবো, আর বাংলাটা যদি না বাঁচে তৃণমূলের আমরা কিন্তু এটাই কেউ বাঁচবো না। কালচার। সুতরাং তৃণমূলের যারা এটাই আন্দোলন কালচার। করছেন তাদেরও ওখানে কিন্তু আরজি একটু করে দেখতে যে হবে হামলা হলো, আন্দোলনের এটা তৃণমূল কংগ্রেস আন্দোলন যেটা কংগ্রেস হয়েছে, সঙ্গে সরকার জড়িয়ে যে আছে। যে আরে মশাই একটু চুপ করেন না। স- এই কি আশ্চর্য ব্যাপার তো, এটা কি আশ্চর্য ব্যাপার। আরে আপনার যখন সময় পাবে তখন বলবেন। আপনি আমার কথার সময় কেমন বলছেন? আমি আপনার কথার সময় বলছি না, বোঝার চেষ্টা করেন, শুধু কথা বললে হবে না। তো আমি আবার বলছি, রিপিট করছি, যে এই আরজিকর হাসপাতাল, এটা দেশের মধ্যে সবথেকে একটা ভালো হাসপাতাল। এখানে দেশ বিদেশের ভিন রাজ্যেরও হাজারের মানুষ নানা রকম দুরারোগ্য ব্যাধির থেকে বাঁচার জন্য, চিকিৎসার জন্য এখানে আসে। ছোট ছোট বাচ্চারাও আসে। সুতরাং সেই ক্ষেত্রে এই ধরনের হাসপাতাল, সারা রাজ্যের হাসপাতাল যদি বন্ধ থাকে, কর্মবিরতি থাকে,
তাহলে আরো যে কত মানুষ মারা যাবে, বাচ্চারা মারা যাবে, যারা শোনা যাচ্ছে অসুস্থ হয়ে পড়ছে, এটা সেই যাতে না হয় হাসপাতালে মানবিক দিক স্পেশালি দেখে সাগিরের কাছে যাতে এই উত্তরটা মানুষ চাইছি। সবাই কাজে ফিরে আসুক। রবীন্দ্রনাথবাবু যে তো আবেদন CBI করছেন তদন্ত যে আপনারা হচ্ছে। কাজে ফিরে আসুন। আমাদেরও দাবি এই নিয়ে আমার সিবিআই একটা বক্তব্য তদন্ত হ্যাঁ, দ্রুত হ্যাঁ, সাগির, please। সম্পন্ন হোক, দ্রুত সম্পন্ন হোক সিবিআই রবীন্দ্র- তদন্ত। রবিদা, অনুষ্ঠান যারা- শেষ করুন। সাগিরের যারা কাছ থেকে উত্তর, অভিযুক্ত সাগির। তাদের গ্রেফতার করা হোক। যে- ঘটনা ঘটার রবিদা, please, রাজ্য পুলিশ রবিদা, তো please। 24 ঘন্টা সাগির বলুন, যেতে না অনুষ্ঠান যেতে শেষ করতে হবে। একজন মূল আসামিকে এই গ্রেফতার করেছে। ঠিক আছে। এই কথাটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা। আরে মশাই, আপনি কি সারাদিন বলতে চান না? আজকে আর সময় কি নেই, হয়েছে? আজকে আর সময় নেই। রবীন্দ্রনাথবাবু অনেক ধন্যবাদ আপনাকে, স্বপনবাবু ধন্যবাদ, সাগির আপনাকে অনেক ধন্যবাদ। আমরাও চাইবো যে যত দ্রুত সম্ভব এই ঘটনার তদন্তে উপযুক্ত এবং উপযুক্ত শাস্তি নিঃসন্দেহে হবে যারা দোষী। পাশাপাশি যারা এখনো পর্যন্ত যাদেরকে মনে করা হচ্ছে যে কেউ কেউ এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন তাদেরকেও দ্রুত গ্রেপ্তার করা হোক, শাস্তি দেওয়া হোক, এই আশা রাখবো। এই আশা রেখে আমাদের আজকের এই অনুষ্ঠান শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।